আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিভাবে দুটো আলাদা মানুষ একটা সম্পর্কে থাকতে থাকতে কেমন যেন একজন হয়ে যায়? এই যে আমি থেকে আমরা হয়ে ওঠার জার্নি, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজ সেটাই একটু খোলাসা করা যাক। মানে সম্পর্কের শুরুতে যে তীব্র আবেগ যে প্যাশন কাজ করে সেটা কিভাবে একটা সময় পর শান্ত দীর্ঘস্থায়ী একটা ভালোবাসায় বদলে যায়। এর পেছনে কিন্তু আমাদের সাইকোলজি আর বায়োলজি দুটোই কাজ করে। সেই ম্যাপটাই আমরা আজ দেখব। ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ সাইকোলজিক্যাল টুল আছে, নাম হলো আইওএস স্কেল। পুরো নামটা একটু খটমটে, ইনক্লুশন অফ দি আদার ইন দ্য সেলফ। সহজ করে বললে দুটো বৃত্তের কথা ভাবা যাক। একটা বৃত্ত একজন পার্টনারের জন্য, আরেকটা অন্যজনের জন্য। সম্পর্ক যত এগোয় এই বৃত্ত দুটো যেন একে ওপরের ওপর মিলেমিশে একাকার হতে শুরু করে। তো চলুন একদম শুরুতে ফেরা যাক। সম্পর্কের সেই প্রথম দিকটা, যখন সবকিছু কেমন যেন রঙিন লাগে, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা, এর পেছনে কিন্তু পুরোটাই আমাদের ব্রেনের এক দারুণ কেমিক্যাল খেলা। এই সময়টাকে সাইকোলজিস্টরা বলেন প্যাশনেট লাভ বা লাইমারেন্স, মানে তীব্র আবেগ আর উত্তেজনা। মূল চালিকা শক্তিটা কি জানেন? সঙ্গীকে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। এটা অনেকটা আমাদের টিকে থাকার ইনস্টিংক্টের মতনই শক্তিশালী। বিজ্ঞানের ভাষায় বললে আমাদের মস্তিষ্কের একটা সিস্টেম, যার নাম অ্যাপিটেটিভ রিওয়ার্ড সিস্টেম, এই অনুভূতির জন্য দায়ী। এই সিস্টেমটা আমাদের মধ্যে চাওয়া বা আকাঙ্ক্ষা তৈরি করে। আর মজার ব্যাপার হলো, এই সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন যে ভালো লাগা অনুভূতিটা তৈরি হয়, সেটা নাকি কোকেন নেওয়ার পর যে অনুভূতি হয় তার কাছাকাছি। তার মানে প্রেমে পড়ার সময় আমাদের ব্রেনে রীতিমতো একটা কেমিক্যাল ককটেল তৈরি হয়। ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, নোরপাইনফ্রিন এনার্জি আর উত্তেজনা বাড়িয়ে দেয়, আর সেরোটোনিন লেভেল কমে যাওয়ার কারণে সারাক্ষণ শুধু একজনের কথায় মাথায় ঘুরতে থাকে, একটা অবসেশনের মতো। এই কারণেই তো কথায় কথায় বলা হয় ভালোবাসা অন্ধ। কারণ এই তীব্র আবেগের সময় আমাদের মস্তিষ্কের যে অংশটা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা কিছু সময়ের জন্য যেন একটু ঝিমিয়ে পড়ে। ফলে নতুন সঙ্গী কোনো খুঁত বা ভুল ত্রুটি সহজে চোখে পড়ে না। কিন্তু এই তীব্র আবেগ তো আর সারা জীবন থাকে না, তাই না? একটা সময়ের পর এই পর্যায়টা কেটে যায়, আর ঠিক তখনই শুরু হয় আসল মেলবন্ধনের প্রক্রিয়া। দুজন মানুষ মানসিকভাবে একজন আরেকজনের সাথে মিশে যেতে শুরু করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সেলফ এক্সপ্যানশন, মানে নিজের সত্তার বিস্তার। এই পর্যায়ে এসে দুজনের আলাদা জগৎ, আলাদা সত্তা, এগুলোর মাঝে দেয়ালটা একটু একটু করে ভাঙতে শুরু করে। আর তারা একে অপরের ভালো মন্দ অভ্যাস সব মিলিয়ে একটা নতুন যৌথ সত্তা তৈরি করে। যেমন ধরুন, লক্ষ্যগুলো এক হয়ে যায়। সঙ্গীর স্বপ্নগুলো তখন নিজের স্বপ্ন মনে হতে থাকে। তার সাফল্য মানে নিজের সাফল্য, তার লক্ষ্য পূরণ হওয়া মানে নিজেরও লক্ষ্য পূরণ হওয়া। শুধু লক্ষ্যই না, স্মৃতিগুলো ভাগাভাগি হয়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার ঘটে। অনেক সময় পুরনো কোনো স্মৃতি মনে করার সময় এমনও হতে পারে যে যেখানে হয়তো সঙ্গী ছিলই না, সেখানেও তাকে কল্পনা করে নেওয়া হচ্ছে। মস্তিষ্ক যেন অজান্তেই দুজনের স্মৃতিকে এক করে ফেলে। এমনকি বাস্তবতার ধারণাও মিলে যেতে শুরু করে। খেয়াল করে দেখবেন, দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষজনের পছন্দ অপছন্দ কেমন এক হয়ে যায়। যে গানটা আগে ভালো লাগতো না, সঙ্গীর পছন্দের কারণে সেটাও হয়তো প্রিয় হয়ে ওঠে। এই মিলেমিশে যাওয়ার কিন্তু বেশ কিছু মজার লক্ষণ আছে। যেমন একজন আরেকজনের কথা শেষ করে দেওয়া, সঙ্গীর লক্ষ্যকে নিজের করে নেওয়া, এমনকি একসাথে খাবার খাওয়ার সময় সেই খাবারের স্বাদটাও যেন বেশি ভালো লাগে। কিংবা ধরুন, একই সাবান ব্যবহার করতেও কোনো অস্বস্তি না লাগা। এই ছোট ছোট ব্যাপারগুলোই আসলে প্রমাণ করে যে দুটো মানুষ মানসিকভাবে কতটা এক হয়ে গেছে। এই প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা এর সাথে একটা সায়েন্স ফিকশনের তুলনা টানেন। স্টার ট্রেকের বোর্গ নামে একটা প্রজাতি ছিল যারা অন্য প্রজাতিকে নিজেদের মধ্যে মিলিয়ে নিত। বিজ্ঞানীরা বলছেন আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের এই মেলবন্ধনটাও অনেকটা সেরকমই, প্রায় অবশ্যম্ভাবী একটা ব্যাপার। আচ্ছা, এই যে দুজন মানুষ এক হয়ে যাচ্ছে, এটা কিভাবে একটা মজবুত দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত গড়ে তোলে, চলুন এবার সেই দিকটা দেখা যাক। এখানেও ব্রেইনের কেমিস্ট্রির একটা বদল ঘটে। শুরুর দিকে যে পাওয়ারের আকাঙ্ক্ষা বা ওয়ান্টিং সিস্টেমটা কাজ করছিল, সেটা বদলে গিয়ে এবার পছন্দ আর সন্তুষ্টির বা লাইকিং সিস্টেমটা অ্যাক্টিভ হয়।
মানে উত্তেজনা কমে এসে একটা স্বস্তি আর নিরাপত্তার অনুভূতি তৈরি হয়, আর এর পেছনে কাজ করে অক্সিটোসিনের মতো হরমোন। এই পর্যায়েই তৈরি হয় আমরাবোধ বা উইনেস। তখন আর সিদ্ধান্তগুলো শুধু নিজের স্বার্থে নেওয়া হয় না, বরং আমাদের জন্য কোনটা ভালো সেই চিন্তাটা মুখ্য হয়ে ওঠে। সম্পর্কটাই যেন দুজনের বাইরে একটা আলাদা সত্তা হয়ে দাঁড়ায়, যার নিজস্ব ভবিষ্যৎ আছে, নিজস্ব লক্ষ্য আছে। বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ গটম্যানরা এই আমরাবোধ গড়ে তোলার জন্য একটা মডেলও দিয়েছেন, নাম সাউন্ড রিলেশনশিপ হাউস। এটা অনেকটা একটা বাড়ির মতো, যার ভিত্তি হলো বন্ধুত্ব, একে অপরকে জানা, সম্মান করা, আর এর ছাদ হলো একসাথে স্বপ্ন দেখা আর জীবনের একটা যৌথ অর্থ খুঁজে বের করা। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এভাবে এক হয়ে যায়? এর পেছনে কি কোনো বড় সুবিধা আছে? হ্যাঁ, আছে, আর সেটা বিবর্তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর দেয় সোশ্যাল বেসলাইন থিওরি। থিওরিটা বলছে, আমাদের মস্তিষ্ক একজন বিশ্বস্ত সঙ্গীকে শুধু আবেগ দিয়ে দেখে না, তাকে অক্সিজেন বা খাবারের মতনই একটা জৈব শক্তি বা বায়ো এনার্জেটিক রিসোর্স হিসেবে দেখে। ভাবা যায়? এর মানে হলো, যখন পাশে একজন বিশ্বস্ত সঙ্গী থাকে, তখন জীবনটা সহজ হয়ে যায়। পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে কম শক্তি খরচ হয়, কারণ তখন ঝুঁকিটা ভাগ হয়ে যায়, কাজের ভারটাও ভাগ হয়ে যায়। একটা গবেষণায় তো দেখা গেছে, বন্ধুর পাশে দাঁড়ালে সামনের পাহাড়টাকেও নাকি কম খাড়া মনে হয়। আমাদের পারসেপশনই বদলে যায়। এই সংযোগটা যে কতটা গভীর তা বোঝা যায় আমাদের ব্রেনের দিকে তাকালে। আমাদের মস্তিষ্ক সঙ্গীর ওপর আসা বিপদকে ঠিক নিজের ওপর আসা বিপদের মতোই দেখে। নিউরাল লেভেলে ব্রেন যেন সঙ্গীকে নিজেরই একটা অংশ হিসেবে গেঁথে নেয়। তো মূল কথা হলো এটাই, একজন সঙ্গী আমাদের সোশ্যাল বেসলাইন হয়ে ওঠে। মানে পৃথিবীর সাথে লড়াইয়ের জন্য, নিজের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য, শক্তি বাঁচানোর জন্য সেই আমাদের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। আমাদের একা চলার যে বেসলাইন, সেটা পুরোপুরি বদলে যায়। এই যে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাই ব্যাখ্যা করে কেন একটা ভালো সম্পর্ক আমাদের এতটা শক্তি দেয় আর কেন বিচ্ছেদের যন্ত্রণা এতটা তীব্র হয়। কারণ তখন শুধু একজন মানুষ চলে যায় না, নিজের একটা অংশ যেন হারিয়ে যায়। আর এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি সঙ্গী আক্ষরিক অর্থে আমাদের একটা অংশ হয়ে ওঠে, তাহলে তাকে ছাড়া আমাদের পরিচয়টা আসলে কী?